দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলের জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন, লবণ, পান চাষি ও জেলেদের অধিকার আদায়ের দাবিতে কক্সবাজারের মহেশখালীতে জনসভা করেছে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা মহেশখালী উপজেলা শাখা। মহেশখালীর কালার মাঠছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক জনসভায় বক্তারা বলেন, কৃষি এবং জলের ইতর অধিকারের সংরক্ষণে সমঝোতা বিগত বছরের বাংলাদেশ আজ যে সময় হিউম্যান রাইটস বাংলাদেশের হাত ধরে ভাড়া করে এর বহুগুণী জানে, প্রায় মানুষ জানে। তখন হারামাছড়া ইউনিয়নের জনতার কার্যালয় হারামাছড়া ইউনিয়ন পরিষদ এর অনুষ্ঠান করেছিলেন। এর সমস্যা দাখিল করে জেলেদের অধিকার রক্ষার আদায়ের বিগত সময়ে শত শত সমাবেশ হয়েছে, কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় শত শত বিগত সরকারের আমলের জনসভা হলেও আমাদের ভাগ্যের চাকা খুলে নাই। ভবিষ্যতে আমরা আজকে এই ধরিত্রী রক্ষায় আমরা ধরা সংগঠনের পক্ষ থেকে আমরা সমাধি হয়েছি। আমরা বেঁচে থাকতে আমরা সবাই, কেউ রাখালের ছেলে, কেউ ধান চাষির ছেলে, কেউ জেলের ছেলে, আমরা সেই বিগত সময়ের মতো আমাদের এলাকায় আর কোন জায়গা জমি অধিগ্রহণ হতে দিব না ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ আমাদের জীবন দিয়ে হলেও যদি এই জায়গায় অধিগ্রহণ করতে হয়, সর্বপ্রথম এই জায়গার প্রত্যক্ষভাবে প্রকৃত মালিকের সাথে কথা বলতে হবে। কোন নেতা, কোন সিনিয়র লিডার এদের দ্বারা এই কোন ধরনের কাজ আমরা হতে দিব না। বিগত সময়ে চিকনি পাড়া, মাতার বাড়ি, কয়লা বিদ্যুৎ যা যা হয়েছে এই তথাকথিত আওয়ামী লীগ নেতাদের দুশ্চরিত্রহীনতার কারণে আজকে আমাদের গড়বারে কারা হতে হয়েছে। আইলে আমরা প্রথম দিন 1 লাখ লবণের মূল্য হতুন 200, কাগজের মূল্য হতুন 1 কাঠি জমির মাঝে লবণ হতুন 200 মন, ফন্দ হতুন 50,000, লবণ লাগিয়ে হতুন লবণ মারণ 60,000। অনার বউয়া কি পাটকার নাকি ওয়াইসে থাকে? খড়ে জুড়ে সরকারের কাছে অনুরোধ করব সেগুলো যাতে বন্দোবস্ত আকারে দিয়ে দেয় এবং যেখানে পাহাড়ি জমিতে পান চাষ হচ্ছে সেগুলো লিজ আকারে দিয়ে দেয়। আজকে এই চারিদিক দিয়ে আগে টেকসই ডেইলি ব্যবস্থা আমরা চাই। 1 নম্বর দাবি হচ্ছে আমাদের মহেশখালীবাসীর এটা। তারপর আমরা ন্যায্য মূল্য লবণ, কোন লবণের দাম পাচ্ছে না কেন? এখানে সিন্ডিকেট আছে। সিন্ডিকেটটা হচ্ছে যে দল আসুক, কিছু কিছু চিহ্নিত মানুষ এখানে তাদের সাথে যোগসাজশ করে বিদেশ থেকে লবণ আমদানি করে আমাদের লবণগুলো একেবারে পানি দেওয়া বিক্রি হয়। বিদেশি পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য, বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য মতবাড়ি, মহেশখালী এবং আমাদের বাঁশখালীর কিছু অংশ জায়গাকে তারা গ্রহণ করে। তার মানে হচ্ছে আমাদের লবণ শিল্পকে ধ্বংস করার জন্য আর পান শিল্পকে ধ্বংস করার জন্য। বাল বাচ্চাদেরকে জামা কিনে দিতে পেরেছেন? লবণের এত দর পতন হয়েছে যে লবণ আমাদের রাস্তায় ফেলে দিতে হয়েছে। কোরবানির আগে আমাদের উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা, চামড়াকে বাঁচানোর জন্য 30,000 মেট্রিক টন লবণ চামড়া শিল্পকে ফ্রি দেওয়া হয়েছে। লবণ দিয়ে চামড়া বাঁচানো হচ্ছে, কিন্তু লবণ চাষিদের বাঁচানোর জন্য কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আমাদের মেহমানরা এটা চেষ্টা করবে, না হয় আমরা চাকরি পাবো না। চাকরি করলে বরিশালীরা নোয়াখালীরা বলে তাদের ব্যাপারে কথা বললে কাজ হবে না। এই মহেশখালীতে বিগত গভর্নমেন্টের আমলে এখানে খালার মাঠছড়ায় SPM প্রকল্প হয়েছে। এই যে মাতারবাড়ি, গাঁওগাড়ায়
কয়লা বিদ্যুৎ হচ্ছে অনেক প্রকল্প সরকার তৎকালীন সরকার হাতে নিয়েছিল, পরবর্তীতে নাকি আবার কিছু বাতিল করেছে। বর্তমানে মহেশখালীতে 14,000 একর লবণ দানি জায়গা গভর্নমেন্ট একোয়ার করেছে। আপনারা জানেন, প্রিয় উপস্থিতি, এই মহেশখালীর মানুষ যেগুলার জায়গা সরকার একোয়ার করেছে সেই জায়গার ন্যায্য মূল্য তারা পায় নাই। দুর্নীতির কারখানা। মহেশখালীর মানুষ বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত। মহেশখালীর মানুষের বেকাবাড়ি উচ্ছেদের যে কথা শুনলাম, আমি আজকে যারা এখানে আছেন সাংবাদিক বৃন্দ, গোয়েন্দা সংস্থার লোকজন, আমি অনুরোধ করব আজকের সবার বাচ্চাদের বক্তব্য আপনারা উপরে পাঠাবেন। আমাদের সাথে অনেকের যোগাযোগ আছে, অনেক উপদেষ্টা আমাদের বন্ধু ছোট ভাই সহকর্মী আছেন। আমি যখন কথা বলবো, যদি জানি এখানকার রিপোর্ট আসছে, সবার রিপোর্ট তাদের কাছে যায় নাই, আমি তখন প্রেস মেসেজ দেব। আমরা কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে আসি নাই, আমরা দেশের মানুষের পক্ষে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। লবণ চাষীদের দুর্দশা, পান চাষীদের দুর্দশা, চিংড়ি মৎস্যজীবীদের দুর্দশা যা শুনলাম, এটা আমার কল্পনার বাইরে ছিল। আমি সবার উপস্থিত সকলকে এবং যারা উপস্থিত হতে পারেন নাই সবার কাছে আবেদন রাখবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে পরে আরো আন্দোলন করেন। চুনাতির অবস্থায় ওনারা জানেন, চুনাতি বেশ বিপর্যস্ত অবস্থাতে আছে। ভাড়হারি কালার, মেরিহারি কালার, পাঞ্চাশি অক্কল বিপর্যস্ত। তো আরা কিন্তু এই দক্ষিণাঞ্চলের মানুষ সবগুলি কিন্তু মোটামুটি ভাবে বিপর্যস্ত অবস্থার ভিতরে আছে। আর আজ এই অনুষ্ঠানত আসছি অনেক পরে একাত্মতা ঘোষণা করি বললাম। আপনাদেরকে আমি জানাচ্ছি, আমরা আমাদের একাত্মতা ঘোষণা করছি আপনাদের সাথে। আমরা কাছাকাছি আছি, আমরাও আন্দোলন করছি, আপনারাও আন্দোলন করছেন। আমাদেরকে যখনই ডাকবেন আমাদেরকে কাছেই পাবেন। আমরা একসাথে আন্দোলন করব, জোরদার করব। কারণ মহেশখালীর পান কিন্তু শুধু মহেশখালীর নয়, মহেশখালীর পান আমাদের সবার, মহেশখালীর লবণ আমাদের সব। আমরা সবাই চাই আমাদের দেশের মানুষের প্রোডাক্ট যেটাকে আমরা বলি, সেটাকে দিয়ে আমরা আমাদের জীবন ধারণ করতে চাই। আমাদের চাষিরা বাঁচলে আমরা বাঁচবো। সুতরাং আপনাদের সাথে আমাদের এই শপথ করে যাচ্ছি, আপনারা আমাদেরকে যখনই ডাকবেন তখনই পাবেন। একটাই অনুরোধ, আপনারা সময় থাকতে নিজের দাবি জানাবেন, জোরালো দাবি জানাবেন। আপনারা যদি ঘরে বসে থাকেন আপনাদের জন্য কেউ কিছু করে দিতে পারবে না। আমরাও চুনাতির আন্দোলন বন্ধ করার কারণে চুনাতির অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমরা আর হারাতে চাই না। বিদ্যুৎ কেন্দ্র আছে, মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র, আমাদের ওখানে আছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আপনারা যা বলেছেন, আমাদেরও ওই রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে একই কথা। ওখানে আমাদের জমি কিনে নিয়েছে, ওখানে তো আমাদের জমিতে এখন ধান হচ্ছে না, নদীতে মাছ পাচ্ছে না। ওইখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যারা চাকরি করে তখন ওখানকার কেউ লোক না, স্থানীয় লোক না। দুই একজন যারা স্থানীয় লোক আছে তাদের যে বেতন, তার থেকে 5-6 গুণ 10 গুণ 100 গুণ বেতন হলো যারা ভারত থেকে এসে ওখানে চাকরি করে। আপনারা দেখেছেন পত্রিকায় আসছে, আপনারা দেখেছেন পত্রিকায় আসছে যে দুটো কালকে পরশুদিন দুটো ওখানে কিন্তু অভিযান চালু হচ্ছে। ওখানে অনিয়ম, দুর্নীতি আর এই বেতন বৈষম্য, নিয়োগ বৈষম্য, এই সব নিয়ে আমরা তো তখনই বলেছিলাম, শরীফ জামিল ভাইরা তখনই বলেছিল যে এগুলো আমাদের স্বার্থ রক্ষা করবে না, এগুলো ভারতের স্বার্থ রক্ষা করবে, ভারতের ক্ষেত্রে মুনাফা নেবে। একইভাবে এখানে যেমন মাতার বাড়ি জাপানের স্বার্থ রক্ষা করছে। কিন্তু আমাদের তো এখন আমরা ভারত পন্থা হতে চাই না, আমেরিকান পন্থাও না, আমরা জাপান পন্থা হতে চাই না। আমরা তো বাংলাদেশ পন্থা হতে চাই।
যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা বলেছে বাংলাদেশ পন্থার কথা, তারা দায় ও দরদের সমাজের কথা বলেছেন। আর জনাব তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের এই অঞ্চলেরই সন্তান, তার তো 3টা নীতি আছে, 3টা থিওরি। 3-0, সেই 3-0-র 1-0 হলো জিরো কার্বন। জিরো কার্বন মানে কয়লা বিদ্যুৎ থাকবে না, জীবাশ্ম জ্বালানি থাকবে না। কাজে আমরা এই সরকারের কাছে জানাই, যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাসী, যারা সবার আগে বাংলাদেশ চান, যারা 3-0 জিরো কার্বন চান, জিরো কার্বন বাস্তবায়ন করতে চান, তাদের কাছে দাবি জানাবো যে এই মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করেন, রামপাল সুন্দরবন বিলাসী রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই 2-3 দিন আগেই উনি বলেছেন, গত পরশুদিন হয়তো উনি বলেছেন যে বাংলাদেশের সকল স্কুল কলেজ সরকারি অফিস আদালতের ছাদে সোলার প্যানেল বসানোর কথা কিন্তু উনি বলেছেন। তার 3-0 নীতির এই অংশ। আমাদের এই বাংলাদেশে যত স্কুল কলেজের ছাদ, সরকারি বেসরকারি ভবনের যে ছাদ আছে, রেল স্টেশন বা বাস টার্মিনাল, এখানে যে ছাদ আছে, সেই ছাদের আয়তন হলো 45 কোটি বর্গমিটার। এই 45 কোটি বর্গমিটারে যদি সোলার প্যানেল বসায় তাহলে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আমাদের বিদ্যুতের চাহিদা কত? 15 থেকে 17,000 মেগাওয়াট। তাহলে হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র দরকার হবে না, তাহলে হচ্ছে এখানে কহিলা নদী মরে যাবে না, তাহলে হচ্ছে এখানে জেলেরা ক্ষতিগ্রস্ত হবে না, লবণ চাষি পান চাষিদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কথা থাকে না। যদি শুধু আমরা ছাদেই যদি আমরা সোলার স্থাপন করতে পারি, আরো অনেক তো জায়গা আছে, খাল জমি বা জলবিদ্যুৎ, ভাসমান বিদ্যুৎ, অনেক কিছু করা সম্ভব। তাহলে আমাদেরকে সেই দাবি আমরা জানাবো যে আর যে একটা কথা যে একটা সব জায়গায় শোনা যায়, সেটা হলো সিন্ডিকেট। এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রফেসর আসছিলেন আমাদের এখানে সুন্দরবনের জলদস্যুদের নিয়ে গবেষণা করার জন্য, তো ওনাকে যেখানে সাক্ষাৎকার নিতে যায় সুন্দরবনের ডাকাতদের সম্পর্কে অনেকে সিন্ডিকেট বলে, উনি তো এটা সিন্ডিকেটের মানে বোঝে না। এখানে বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি স্যার আছেন, ওনাদের সিন্ডিকেট আছে। ওই সিন্ডিকেটের মেম্বার হওয়া তো গৌরবের ব্যাপার, সম্মানের ব্যাপার, ওখান থেকে ভালো কাজ হয়। আর লবণ চাষে সিন্ডিকেট, পান চাষে সিন্ডিকেট, গরু ব্যবসায় সিন্ডিকেট, চালের ব্যবসায় সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট। এখানে অনেকে খুব মূল্যবান কথা বলছে, কিন্তু আসলে এখানে কি ঘটতে যাচ্ছে আমি এই যে আপনাদের সহজ সরল চেহারাগুলো দেখছি এবং আমার আত্মবাদী বুক ফেটে যাচ্ছে। আপনারা আসলে জানেন না এত সহজ সরল মানুষ। যেমন হরিণের সবচেয়ে বড় শত্রুকে না, হরিণ নিজে, হরিণের মাংস। হরিণের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হরিণ নিজে, তার মাংস, সুস্বাদু মাংস। যদি এটা কুকুরের মতো সুস্বাদু মাংস তো বাদ কিন্তু হরিণকে অ্যাটাক করতো না। ঠিক তেমনি আপনারও সবচেয়ে বড় শত্রুর জীবন, আপনাদের পরিশ্রম, আপনাদের এলাকা, এটা আপনার বড় শত্রু। একটা গল্প বলে আমি শেষ করে ফেলছি। সুনামগঞ্জ, আমাদের সুনামগঞ্জ অঞ্চল আপনারা জানেন, সুনামগঞ্জের মানুষরা খুবই সহজ সরল, এটাও জানেন। দীর্ঘক্ষণ আমাদের এই দেশ নিয়ে, আমাদের জীবনী, এই এলাকার মানুষ নিয়ে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। তো সর্বশেষে একটা অনুরোধ করবো আমার এলাকাবাসীকে, আমরা যতদিন না সচেতন হব, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সচেতন ভাবে এই বিষয়গুলো মোকাবেলা করা ছাড়া এগুলো আমরা কোনোদিন এই এলাকার মধ্যে আগামীতে শান্তিতে বসবাস করার কোনো সুযোগ নেই। উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীকে জলবায়ু উদ্বাস্ত করে আর কোনো প্রকল্প যেন গ্রহণ করা না হয়, এমনটাই বলা হয় এই জনসভা থেকে। ধরিত্রী রক্ষায় আমরা ধরা কক্সবাজারের যুগ্ম আহ্বায়ক ফরিদুল আলম শাহিন বলেন, লোকগুলো আছে এগুলি আমরা জলবায়ু উদ্বাস্ত প্রকল্প প্রজন্মের সাথে এখন কথা বলছি, এবং আমি বক্তব্য যেদিকে রাখছি আমার বাম পাশে যতদূর যান জায়গাটা মাথার বাড়ি থেকে ওখান থেকে উদ্বাস হয়ে মানুষ এখানে মহেশখালী পাহাড়ের রাস্তার পূর্ব পাশে আশ্রয় নিয়েছিল, এবং মহেশখালী পাহাড়ের পাদদেশে যে পান বরস 50,000 পান চাষি পান চাষ করে তারা, এবং লবণ চাষ করে, চিংড়ি চাষ করে, সবাই মহেশখালী পাহাড়ের পাদদেশে, মহেশখালী পাহাড়ের অধিবাসী। আজকে আমি প্রধান অতিথিকে একটি তথ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। সেটি হচ্ছে
আমাদের গলকাতা চলে গেছে, মাতার বাড়ি চলে গেছে, সব মানুষ উদ্বাস্ত হয়ে পড়েছে। কালার মার্শালার মানুষ উদ্বাস্ত হতে যাচ্ছে, ওয়ানাতের মানুষ উদ্বাস্ত হয়ে যাচ্ছে, বড় মহেশখালীর মানুষ উদ্বাস্ত হয়ে যাচ্ছে, শাপলাপুরের মানুষ উদ্বাস্ত হয়ে যাচ্ছে। এবং এখানে যে সমস্ত কয়লা বিদ্যুৎ প্রকল্প হওয়ার কথা ছিল, এগুলি আমাদের প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় এই কয়লা বিদ্যুৎ প্রকল্পগুলি বন্ধ হয়েছে। শুধু তাই নয়, এখন মহেশখালী পাহাড়ের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত এবং ছোট মহেশখালী থেকে আরম্ভ করে শাপলাপুর যে সমস্ত পাহাড়ি এলাকা আছে, এইসব এলাকায় সাইডারা নোটিশ চলে এসেছে। এখন আমরা যাবো কোথায়? মহেশখালী যদি সমগ্র মহেশখালী 18,000 একর পাহাড়ি বনভূমিতে এখন সাইডারা নোটিশ চলে এসেছে। এবং এইভাবে যদি আমরা মহেশখালী চলে যাই, আমরা কোথায় যাব? আমরা বাঁচবো কিভাবে? আমাদের বাঁচার জন্য আজকের এই সংগ্রাম, আমাদের বাঁচার জন্য আজকের এই সমাবেশ। এই সমাবেশ থেকে আমরা জোরদার দাবি জানাচ্ছি। এবং সেদিন একটি সরকারি বড় কর্মকর্তার সাথে আমার কথা হয়েছিল। উনি আমাকে বলছেন, আমি ওনাকে দাওয়াত দিয়েছি আমাদের যে জনসভা পানশাসী, লবণশাসী এবং জেলেদের অধিকার রক্ষার দাবিতে আমরা যে জনসভা করতেছি, এখানে আমরা 15টি দাবি দিয়েছি, 15টি দফা দিয়েছি। উনি বলছেন, আপনি তো আমার বিরুদ্ধে লিখেছেন। কি লিখেছি? উনি বলছেন যে আমি মহেশখালী পাহাড়ে আমার জমিতে পান চাষ করা হয়, সেখানে আমি এই 2024 এবং 25 অর্থ বছরে আমি 550 কোটি টাকার রেভিনিউ দিয়েছি সরকারকে। তা আমি বলছি, এটা কি করেছেন আপনি? সরকারকে 4,500 কোটি টাকার ক্ষতি করলেন কেন? কিভাবে? আমি বললাম, আপনি যদি বিশেষ শর্তে পান চাষিদের জমিগুলি লিজ দিয়ে দিতেন এবং পরিবেশ রক্ষার জন্য পার্টিসিপেট ফরেস্ট তৈরি করতেন এবং অংশীদারিত্বের বনায়ন তৈরি করতেন এবং পান চাষ করার সুযোগ দিতেন বিশেষ শর্তে, এটা যদি সরকার লিজ দিয়ে দিত, তাহলে সরকারি কোষাগারে আপনি 5,000 কোটি টাকার রেভিনিউ জমা দিতে পারতেন। এখন তো আপনি সরকারকে 4,500 কোটি টাকা থেকে ক্ষতি করেছেন। জনসভার প্রধান অতিথি ধরার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শরীফ জামিল বলেন, দেশবাসীকে জানানো দরকার, এখানে যে অন্ধকারের মধ্যে বসে আছে মহেশখালীর মানুষ, তাদের সাথে কি হচ্ছে তারা তো জানে না। আমি নিশ্চিত ভাবে জানে না। 1 সপ্তাহ আগে মাতার বাড়িতে সভা করেছি, সেখানে আমি জিজ্ঞেস করেছি, আপনারা কি জানেন এখানে এটা হচ্ছে? একজনও জানে না। আপনারা তো দেখেছেন একটা বড় বিদ্যুৎ কেন্দ্র হয়েছে চোখের সামনে। আপনারা দেখেছেন এখানে পাহাড় কেটে কিভাবে তেলের রিফাইনারি তৈরি করা হয়েছে। কিন্তু আপনারা আমাকে যারা আজকে প্রথম দেখছেন, তারা এটা ভাববেন না যে মহেশখালীতে আমি প্রথম আসি। আপনারা মহেশখালীর মানুষ, অবশ্যই মহেশখালী আমার চেয়ে ভালো জানেন। কিন্তু মহেশখালী বাংলাদেশের সকল মানুষের জন্য একটি বিরল জায়গা। বাংলাদেশে আর কোথাও পাহাড়ি দ্বীপ নেই, আর কোথাও কোনো পাহাড়ি দ্বীপের মধ্যে ওরকম বনাঞ্চল এবং জীববৈচিত্র্য নেই, আর কোথাও কোনো দ্বীপে ওরকম মিষ্টি পানের চাষ হয় না, আর কোনো জায়গার মিষ্টি পান নিয়ে কোনো গান রচনা করা হয়নি। সারা বাংলাদেশের 100% লবণের চাহিদা মেটায় এই অঞ্চল, এবং তার মধ্যে মহেশখালীর মানুষের অবদান অন্যতম। আমাদের দেশের সমগ্র মাছের চাহিদার 12% চেয়ে বেশি মাছ যায় হচ্ছে উপকূল থেকে। কাজে এই জেলে এই লবণ চাষী, এই পান চাষী, এরা যে শুধু মহেশখালীর মানুষ তা নয়, এরা আমার ভাতের অন্ন যোগায়, আমার পাতের মৎস্য যোগায়। এরা আমার ঐতিহ্যকে ধারণ করে লন্ডনের, ইস্ট লন্ডনে, এই যে আমাদের মাহমুদ ভাই আছে বলবেন, 1 পাউন্ড লাগে একটা পান খেতে। 1 পাউন্ড মানে আমাদের দেশে 100 টাকারও বেশি, 170 টাকা। জ্যাকসন হাইটে আমরা যারা নিউ ইয়র্ক যাই, $1 দিয়ে একটা পান খাই। $1 মানে 120 টাকা। কাজে আমরা এখানে বসে হয়তো বুঝতে পারছি না যে এটার সামগ্রিক অভিঘাত কি। এখানে যা হচ্ছে, এটা মোটের উপর আমাদের ভালো হচ্ছে নাকি মোটের উপর আমাদের খারাপ হচ্ছে? এখানে যা হচ্ছে সেটা কি গত 15 বছরে যা হয়েছে 5ই আগস্টের পরে তা হচ্ছে নাকি ভিন্ন কিছু হচ্ছে? এখানে যা হচ্ছে সেটা কি এখানকার মানুষের মতামত নিয়ে হচ্ছে নাকি এখানকার মানুষ কিছুই জানে না? এটা জানা দরকার। সেই সময় এসেছে।
আমরা বলেছিলাম যখন সুযোগ পেয়েছি, যখন আমাদেরকে সরকার ডেকেছে, যখন আমাদেরকে জায়গা ডেকেছে, যখন আমাদের উন্নয়ন সহযোগীরা ডেকেছে, আমরা তখনই তাদেরকে বলেছি যে আপনারা প্রথম যে জায়গায় যা করবেন ওই এলাকার মানুষের সাথে কথা বলুন। তারা একটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করছে। আপনারা কাকলি ভাইয়ের মতো ইংরেজি বুঝেন না আমি জানি, এটা বাংলা হচ্ছে কৌশলগত পরিবেশ সমীক্ষা। কৌশল কথার অর্থ তো বুঝেন, কৌশলগত ভাবে দেখতে হবে এখানকার পরিবেশ কিরকম। এটার নাম হচ্ছে কৌশলগত পরিবেশ সমীক্ষা, একটা বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনা এবং গবেষণা। এটা করার কথা আমরা দীর্ঘদিন দাবি জানানোর পরে জায়গা সেটা করার উদ্যোগ গ্রহণ করেছে। সেইখানে আমাদেরকে ডেকেছিল, তারা যে সমস্ত জিনিসপত্র বিচার বিশ্লেষণ করছে মহেশখালী, মাদারবাড়ি, বদরখালী, পেকুয়া এই অঞ্চলের জন্য, আমরা তার পাশে তাদেরকে বলেছি এই বিষয়ে আপনাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। তারা সেটা বিচার বিশ্লেষণ করছে না। 50 জনে 20 টাকা করে চান্দা দিয়ে বলে দোকানের মধ্যে দিয়ে বক্তৃতা দেন না। যা শুনলেন বাজারের মধ্যে এই সাইনবোর্ড ছাড়া বক্তৃতা দেন না 10 জন লোকের কাছে, বলেন না গিয়ে এখানে তো আমরা একজন সিলেট থেকে আসছি, একজন মোংলা থেকে আসছি, একজন ঢাকার থেকে আসছি। আমাদের কথাগুলি শুনে একটু টাইম দেন। আমরা আপনাদের কথা না বুঝে এখানে আসি নাই বলতে। এতক্ষণ যা আলোচনা হয়েছে আমি এগুলি একটা কথা বলবো না, কারণ এগুলি হচ্ছে মার পেটের শিশুর কথা। আপনারা মায়ের পেটের শিশুর মতো আছেন। আপনাদের এখানে কি হচ্ছে, আপনাদেরকে নিয়ে কি হচ্ছে আপনাদের কোনো ধারণাই নাই। আর এটা বলার জন্য মানুষের কাছ থেকে জোর করে টাকা নিয়ে 2 বার আয়োজন করেছি, মাতারবাড়ি একবার, এখানে একবার। কারণ কি, পীড়িতের মরা, দেশের লেগে মরছি, 25 বছর ধরে এই মরা মরছি। আপনারা আমার খোঁজ নিয়ে দেখবেন, আমার নাম দিয়ে গুগলে সার্চ দিলেই পাবেন আমি কে, আমি কি করেছি, কোন জায়গা থেকে কয় পয়সা নিছি, কোন অফিসে গিয়ে কোন দিন টেন্ডারবাজি করছি, কোন ডিসি আর কোন সচিবরে কোন দিন গিয়ে কি বলছি, খবর নিবেন। আপনারা নগরের সিন্ডিকেটের কথা বলেন, আপনাদের ধারণাই নাই সিন্ডিকেট কোথায়। একজন শুধু বলেছে 26 লক্ষ মেট্রিক টন লাগে, কিন্তু আপনারা জানেন কিনা জানি না, গতবার যে লবণ তৈরি হয়েছিল তার মধ্যে 8 লক্ষ মেট্রিক টন মজুদ রয়েছে, দেশে লাগে নাই। তারপরে সরকার ইন্ডাস্ট্রিয়াল লবণ আনার জন্য, সিগারেটটা একটু পরে খেলে তো না, 8 লক্ষ মেট্রিক 5 লক্ষ ইন্ডাস্ট্রিয়াল লবণ আনার জন্য ইম্পোর্টের অনুমতি দিছে। ইন্ডাস্ট্রিয়াল লবণ আনলে ট্যাক্স কম লাগে, ট্যাক্স। এই জন্য ইন্ডাস্ট্রিয়াল লবণ 5 লক্ষ আনার জন্য অনুমোদন দিছে, কম টাকা দিয়া যাতে আনতে পারে। আর চুরগুলো আনছে 11 লক্ষ মেট্রিক টন, 5 লক্ষ মেট্রিক টনের জায়গায়। আইনা বাংলাদেশের ফ্যাক্টরিতে আয়োডিন মিশায় প্যাকেট লাগাইয়া বাজারে ছাড়ছে। তাহলে আপনার ঘরে লবণ উঠার আগে বাজারে লবণ কতটুকু? 19 লক্ষ মেট্রিক টন। তাহলে লবণের দাম 3 টাকাই তো বেশি। 8 টাকা আপনার লবণ তৈরি করতে লাগছে, উৎপাদন করতে খরচ লাগছে 8 টাকা, আর বেচতে গিয়ে দেখছেন 3 টাকা। আপনি আমার তথ্য দিবেন। আমি 2010 সালে যখন মহেশখালীতে পাহাড় দেখতে গেছিল, তখন মহেশখালী আসা ছেলে, আপনারা এসপিএল এর গল্প শোনান আমাকে এসপিএল এর পাড়ের মানুষ মহিলা কাঁদতে কাঁদতে বলেছে আমার ছেলেরা জমি দেয় নাই বইলা 2 দিন 2 রাত মহেশখালী থানার মধ্যে নিয়ে রাখছে। কোথায় রাখছে আমি জানি না, মনে করছি কসফায়ার দিয়ে দিছে। আপনারা আমার গল্প শোনাইতে আসছেন। আপনাদের এখানে কোনো মানুষ নাই, আপনাদের এখানে কোনো মানুষ নাই। এই সিদ্ধান্ত নিয়েছে আরো 4 থেকে 5 বছর আগে। আপনারা নাম শুনছেন MIDI বলেন, হাত তুলেন, কে কে বলেন শুনেছেন।
MID আর মিলি নাম শুনছেন? হাত তোলেন। একজনও শোনেন নাই। এটার নাম হলো মহেশখালী মাদারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। আজকের থেকে 4-5 বছর আগে মহেশখালী মাদারবাড়ি ডিজাইন করে বসে দিছে। এই আমার ফোনটা দেন তো, আমি ডিজাইন একটু দেখাই, দেখে কিনা তারা আপনারা বক্তৃতা দেন, বক্তৃতা নিজেরা আয়োজন করে দেন গিয়া। এই যে দেখেন মহেশখালীর বলতে কি আছে, কোন মানুষ দেখা যায়? এটা ডিজাইন করে দিয়ে দেওয়া হয়েছে কোন জায়গায় কোন ফ্যাক্টরি হইব। এখানে কোন মানুষ আছে যেটা তারা কনসিডারই করে না। এখানে লবণ চাষি আছে, তারা কনসিডারই করে না। জানুয়ারি মাসে পেকুয়াতে প্রথম লবণ চাষীদের মিটিং হচ্ছে, জনসভা। তখন জাপানের মন্ত্রীদের সাথে জাপানের ফরেন মিনিস্ট্রিতে মিটিং ছিল আমার, জাইকার জাপান অফিসের সাথে মিটিং ছিল আমার। আমি লবণের চাষীদের মিটিং করি এখানে, আমার পাসপোর্ট জাপানি এমবাসিতে। আমি সহ বহু লোকের ভিসা দেও না, নাও করে না। মিটিং শেষ, এখন আমার ভিসা দিলেই কি আর না দিলেই কি। 2 সপ্তাহ পরে বুঝছি ঘটনা কি। ঘটনা হলো তখন তারা মিটিং করে সিদ্ধান্ত নিছে যে আগামী এপ্রিল অথবা মে মাসে মহেশখালীতে মানুষের সাথে কনসালটেশন মিটিং করা হবে, সেইখানে লবণ চাষীদেরকে ডাকা হবে। ওই যে লবণ চাষীর মিটিং শুরু করেছি, আমি যদি গিয়া তাদেরকে বলি যে তোমরা না উন্নত দেশ, তোমরা না সারা পৃথিবীতে নিজেদেরকে অনেক ভালো মানুষ বলে বেড়াও, তাহলে যে তোমরা মিটিং করতেছ মহেশখালী মাদারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, তোমরা কি ওই মানুষগুলির সাথে কথা বলেছ? তোমরা কি লবণ চাষীর সাথে কথা বলেছ? যদি না বলে থাকো তাহলে তো তোমার আইনকে তুমি ভাঙছো, তোমার নীতিকে তুমি ভাঙছো। কাজে তখন আমাকে যাইতে দেয় নাই। আমি যদি গিয়ে এটা বলি তাহলে সমস্যা। আর 2 সপ্তাহ পরে কাগজ কলম এটা লিখে নিছে, এখন গিয়া বললে বলবে আমরা তো এদের সাথে বসবো। কি আজান দিয়ে দিছে, নামাজ পড়তে হবে না? এইরকম তো বহু কথা এখানে লেখা আছে। কোন দিন কাকে বলবো নিজেরা জানার চেষ্টা করেন কোথায় আছেন। উনিও বলেছেন যে আমরা আর কয়লা বিদ্যুৎ হইতে দিব না, কয়লা বিদ্যুৎ তারা বানাইব না। তারা ইন্টিগ্রেটেড এনার্জি এন্ড পাওয়ার মাস্টার প্ল্যান নামে একটা প্ল্যান করেছে, 2021 সালে ফাইনাল করেছে। সেইটার মধ্যে তারা লিখেছে আর কয়লা করবে না। কি করবে জানেন? 40টা LNG টার্মিনাল এবং প্রজেক্ট করবে, যার মধ্যে 20টা জাপানি। এবং এখানে এই মহেশখালীতে তারা দেখেছে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে। আপনার মাদারবাড়ি কত জানেন? 1200 মেগাওয়াট। আর মহেশখালীতে তারা প্ল্যান করেছে 15,000 মেগাওয়াট করবে। আপনারা কোথায় আছেন আপনারা জানেন না। আপনাদের এই অধিকার রয়েছে। গত 15 বছর এখানে কক্সবাজারের ডিসিও তো জেলে, কক্সবাজারের ডিসির দুর্নীতির যায় জেলে না? মাদারবাড়ি প্লান্টের প্রজেক্ট ডিরেক্টরের দুর্নীতি নামে মামলা হয় নাই? তাহলে এই গল্প শুনে লাভ কি? 5ই আগস্টের পরে তো আমরা এই গল্প শুনতে চাই না। কাজে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। লম্বা বক্তৃতা দেওয়ার তো সময় নাই, নামাজে যেতে হবে। চেয়ার তো খালি আপনাদের বসার টাইম নাই, বুঝতে পেরেছেন? আপনারা প্যারাবন কাটতে দিবেন না। প্যারাবন কেন কাটে জানেন? লবণের বের করার জন্য নয়, LNG টার্মিনাল করার জন্য। LNG জাহাজে যেখানে লাগবে ওই টার্মিনাল বানাইতে হলে প্যারাবন কাটতে হইব। আপনারা ভাত খাবেন না, লবণের মাঠ ছাড়বেন না। লবণের মাঠ ছাড়লে আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে যাবে। আমরা বছরের পর বছর বলেছি না তুমি ইন্ডাস্ট্রি করো, সব করো, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার ইন্ডাস্ট্রি টিকবে কিনা সেটা তো তোমার দেখার বিষয় আছে। কারণ তুমি তো এখানে ইনভেস্ট করবা, এখানে ইনভেস্ট হচ্ছে না, হাজার হাজার কোটি টাকা তারা দিচ্ছে না। এই মহেশখালীতে পাহাড় একটা দেখবে গেল, আমরা জানি না কি জন্য দাবলো, যে তুমি যে এত ভারী ভারী মেশিন বয়েছো এগুলি যদি দেখবে যায় তাহলে তুমি কি করবা? এটার নাম হলো কৌশলগত পরিবেশ সমীক্ষা। আমি আমার আগের বক্তব্য একটু বলেছিলাম।
সেইখানে তারা ডেকেছিল আমাদেরকে, কিন্তু আমরা বলেছি তুমি এখানকার সিসমিক সার্ভে অ্যানালাইসিস করো। এটা একটা ফল্ট, এটা ডাউকি ফল্ট। এখানে 3টা টেকটনিক প্লেট একখানে হয়েছে। এগুলো আপনারা বুঝবেন কিনা আমি জানি না, সহজ ভাবে বলি। পৃথিবীটা দাঁড়ায় আছে অনেকগুলা প্লেটের উপরে। এই হিমালয় পর্বত, আরাকান পর্বত আগে ছিল না। এটা 7 কোটি বছরে গন্ডোয়ানা থেকে ছুটতে 7 কোটি বছর লাগছে তার আসতে। আজকে থেকে 5 কোটি বছর আগে এটা ধাক্কা লাগছে। ধাক্কা লেগে একটা প্লেট নিচে ঢুকছে, আরেকটা প্লেট উপরে উঠছে। যে প্লেটটা উপরে উঠছে এটা হিমালয় পর্বতমালা, আরাকান মাউন্টেন রেঞ্জ। এখানে 3টা প্লেট, একটা ইউরেশিয়া প্লেট, একটা ইন্ডিয়ান প্লেট, একটা হচ্ছে ইন্দো বার্মা প্লেট। এখানে অলওয়েজ সিসমিক ইভেন্ট হয়। এই বদরখালীটা কি কোনো নদী? বদরখালী থেকে যে আসেন এটাকে চ্যানেল বলে, চ্যানেল। এখানে এমনি এমনি পাহাড় হয়ে গেছে, আর হাঁসের চরে জমে হলো কাদা। এটা ওই পাহাড় থেকে ছিটকে আসে। কাজেই এখানে যা হচ্ছে, একটা হচ্ছে এখানকার মানুষের সাথে কথা বলে হচ্ছে না, এটা হইতে দেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে এখানে যা হচ্ছে সেটার স্থায়িত্বশীলতা নাই, বা আছে কিনা সেটা আমরা জানি না। কাজে যতদিন পর্যন্ত বিজ্ঞান ভিত্তিক ভাবে মানুষের অন্তর্ভুক্তির মাধ্যমে একটি স্বচ্ছ পরিবেশগত কৌশলগত সমীক্ষা না হবে, ততদিন পর্যন্ত এখানে ভারী শিল্প স্থাপন বন্ধ রাখা উচিত। আজকে মেরিন ড্রাইভ ভাঙ্গা চলে যাইতেছে না, এমনি এমনি ভাঙতেছে। এখানে বসকালি ড্রেজিং করতেছে, হাঁসের চর অর্ধেক কাটটা মাটি এনে ফেলাইছে, ফেলায় নাই। কাজে সময় নাই, নামাজ পড়তে হবে। সভাপতি বক্তব্য দিবেন, আমি আর কথা বলবো না, বলার সময় নাই। আপনারা পানের জমি দিবেন না, লবণের জমি দিবেন না। আপনাদের সাথে কথা না বলে কেউ যেন কিছু না করতে পারে। গত সরকারের আমলেই আপনাদের সাথে কথা বলার একটা সভায় আমার যুক্ত করেছিল। এখানকার একজন মুরব্বী কি জানি বলতে নিছে, ধমক দেওয়া থামাই দিছে সরকারি এক অফিসার, অনেক বড় সেক্রেটারি না কি জানি, ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কি চেয়ারম্যান ছিল। বলে এখানে তো এই এলাকার চেয়ারম্যান আছে, আপনার কথা বলার দরকার নাই। আমি বলেছি না, ওই লোকই বলবে, চেয়ারম্যান করে বলবে। ওই লোকের বাড়ি এখানে, ওই লোক মুরব্বী, সে কথা বলতে চেয়েছে, আপনি তার কথা শুনেন। সে দেশের মালিক, আপনি হয়। আপনাকে আমাদের রাজস্বের টাকা দিয়ে বেতন দেওয়া হয়। যে রিক্সাওয়ালা ব্রেড কিনে খায়, ওই দোকান তার ভেটের টাকা দিয়ে আপনার সংসার চালায়। আপনার মালিকানা আপনারা বুঝে নিন, না হলে কান্না না করলে যেমন মা দুধ দেয় না, এক সময় কোনো দিকে যাওয়ার পথ খুঁজে পাবেন না। আমার এলাকায় এরকম জমি অধিগ্রহণে লাখ লাখ টাকা নিয়ে গরিব মানুষের ছেলে পালসার মোটরসাইকেল কিনেছে, হাত ধরে চালাবে না হাত খুলে চালাবে ঠিক নাই, 1 বছরে মাঠে মারা গেছে 18টা। আপনারা যারা বুঝমান মানুষ আছেন, নিজেরা বুঝেন, ঐক্যবদ্ধ হন। দল মত জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হন। আপনাদের সাথে অনেক লোক অনেক ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করবে। কারো রাজনৈতিক ধান্দা থাকবে, কারো জাতিগত ধান্দা থাকবে, কেউ এটা করে দালালি করবে। এগুলি হবে, সমাজে এগুলি হয়, কিন্তু নেতৃত্ব যেন সব মানুষের কাছে থাকে। আপনারা যেন ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যেন আপনাদের দাবিগুলি বুঝেন এবং আদায় করার জন্য আন্দোলন করতে পারেন। চট্টগ্রামের বাইতুল শরফ কামিল মাস্টার্স মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক জনসভায় বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর জহিরুল হক, সুন্দরবন রক্ষায় আমরা এর সভাপতি শেখ নূর আলম, ধরিত্রী রক্ষায় আমরা ধরার কক্সবাজারের যুগ্ম আহ্বায়ক ফরিদুল আলম শাহিন, চুনতি রক্ষায় আমরা ধরার সমন্বয়ক সানজিদা রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল বারী, সৈয়দ মোহাম্মদ আব্দুল মাহবুদ, প্রবীণ সাংবাদিক আব্দুল সালাম কাকলি, শিক্ষক প্রতিনিধি মৌলানা ওসমান গনি, প্রফেসর মঞ্জুর আলম, লবণ ব্যবসায়ী ও যুবনেতা মিজানুর রহমান মাতাব্বর, কালারমার্সরা বাজার বণিক বহুমুখী সমিতির সাধারণ সম্পাদক বোরহানুদ্দিন। এই জনসভায় লবণ পানচাষী সহ স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর শত শত মানুষ উপস্থিত ছিলেন। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।